বাইরে অন্ধকার হয়ে গেছে। এমন হয়েছে যে আমরা রংধনুর মাঝখান দিয়ে জাহাজ নিয়ে যাচ্ছি। ওয়ার্ল্ডে এমন অনেক বন্দর আছে যেখানে শুধুমাত্র বাংলাদেশি হওয়ার কারণে আপনাকে নামতে দেওয়া হবে না। আমার বাবা যেদিন মারা যায় ডিসেম্বরের 17 তারিখে, আমি দেশে ফিরছিলাম ফেব্রুয়ারির 6 তারিখে। যতদিন থাকে আমাদের সাথে। আমি বাংলাদেশে প্রথম ছিলাম যে বাংলা ভাষায় সি লাইফ থেকে এই ধরনের ভিডিও ফেসবুকে আপলোড করছি। ওরে নীল দরিয়া। দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে আলোচনায় আছে একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং নাবিক আব্দুল্লাহ হিল মারুফ। আমরা তাকে আজকে অতিথি হিসেবে পেয়ে ভীষণ আনন্দিত। চ্যানেলতে স্বাগত। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই যে সমুদ্রের জীবন, এই জীবনের যাত্রাটা ঠিক কিভাবে শুরু হয়েছিল, খুব ছোট্ট করে যদি একটু শুনতে চাই। সমুদ্র জীবনের যাত্রা আসলে যখন প্ল্যান করছিলাম যে সমুদ্রে যাওয়ার দরকার, আসলে কি হয়, আমরা যখন এইচএসসিতে থাকি বা ইন্টারমিডিয়েট, ওই সময় আমরা না অনেক স্বপ্ন দেখি, অনেক কিছু প্ল্যান করি, বাট এইটার কনসিকুয়েন্সেস কি হতে পারে এটা কিন্তু আমরা জানি না। তো তখনও একরকম ফ্যান্টাসি ছিল যে ঠিক আছে সমুদ্রে যাব, একটা ডিফারেন্ট লাইফ ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গা থেকে মোটামুটি খুব প্ল্যানিং ছিল না, খুব দ্রুতই আনপ্ল্যান্ড ওয়েতে হয়ে গেছিল আর কি বিষয়টা। আমার কেসটা একটু ডিফারেন্ট, বাট ওই দিকে না যাই, কিছুটা পার্সোনাল ইস্যু। বাট ওভারঅল পরবর্তীতে আস্তে আস্তে যখন আমি বুঝছি লাইফটার ব্যাপারে, তখন এখন ফিল করি যে এখানে কিছু পজিটিভ সাইড আছে, কিছু নেগেটিভ সাইড আছে, বাট আমার জন্য এটা ঠিক আছে বলে আমার কাছে মনে হয়। একটু ডিফারেন্ট লাইফ, মানে রেগুলার 9টা-5টা লাইফ থেকে একটু আলাদা। সো আমার এখন বেশ ভালো লাগে, আমি এনজয় করি। আর ইনফ্যাক্ট যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু হয়েছে বা যখন আমি টুকটাক গান পছন্দ করি, যখন সমুদ্র থেকে টুকটাক গান গাচ্ছি, অনেক মানুষ দেখছে, রেসপন্স পাই, তখন ভীষণ এনজয় করি। যে আমার কাছে মনে হয়েছে যে আমি এখন এখানে বসা মেবি জাস্ট বিকজ অফ দ্যাট, মেবি বিকজ অফ দিস লাইফ। এই জলের জীবনের হিসেব নিকেশটা আসলে কেমন হয়? জলের জীবনের হিসাব নিকাশ হচ্ছে, আমি যদি 6 থেকে 7 মাস আমি যদি জাহাজে থাকি, আমি যদি জলে থাকি, আমার কিন্তু কোনো অফ ডে নাই। আমি 6 মাস থাকলে 180 দিন আমি প্রতিদিন কাজ করছি, প্রতিদিন আমার একটা ডিউটি টাইম আছে স্পেসিফিক, আমার কোনো অফ ডে নাই, কিছু নাই। বাট আমি যখন দেশে আসছি, এখন আমি 24/7 ফ্রি। সো আমি 6 মাস ওখানে এফোর্ট দিয়ে আসার পরে 3-4 মাস আমি কমপ্লিটলি ফ্রি। সো আমরা নর্মালি কি হয় যে উইকেন্ডটা থাকে নর্মাল জবে, আমার সেখানে উইকেন্ড নাই। আমি একটা জায়গায় একটু বেশি স্ট্রেস নিয়ে তারপরে এখন এসে আমি আমার হলিডেটা এনজয় করতে পারি, এবং এটা আমার ইচ্ছা মতো। এই যে সমুদ্রের মধ্যে বসে যখন তীব্র অনেক সময় আছে খারাপ পরিস্থিতিরও তৈরি হয়, এরকম দু একটা গল্প যদি আমরা একটু জানতে। আচ্ছা, খারাপ পরিস্থিতি, এটা আপনার কাছে একরকম মনে হতে পারে, আর ওই একই খারাপ পরিস্থিতি আমরা অভ্যস্ত হয়ে গেছি। যেমন নর্মালি যখন সি রাফ হয়, সাপোজ 80 নটিক্যাল মাইল বেগে বাতাস হচ্ছে ঘন্টায় বা 70 নটিক্যাল মাইল, এই জিনিসগুলো না আমাদের কাছে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি। এক্সট্রিম কোনো কিছু না হওয়া পর্যন্ত আহামরি খুব বেশি কিছু মনে হয় না। বাট ওইটাই যখন আমি আমার কন্টেন্টের মাধ্যমে আমি যখন সাধারণ অডিয়েন্সকে দেখাই, তখন ওনারা ভাবেন যে অবস্থা খুব খারাপ। অ্যাকচুয়ালি তা না, আমরা ওভাবেই অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, শুরুর দিকে হয়তো একটু ভয় ভয় কাজ করতো, বাট এখন আর সেভাবে ভয়টা লাগে না। সমুদ্রে ঝড় আমাদের কাছে একরকম, হয়তো আপনার কাছে সেটা আর এক রকম মনে হবে। বাট হ্যাঁ, এইটা ঝুঁকিপূর্ণ, অবশ্যই ঝুঁকিপূর্ণ, আমরা তারপরেও সতর্ক অবস্থানে থাকি সব সময়। বাট এখন আমাদের এত ধরনের প্রযুক্তি, আমরা খুব সহজে অ্যাভয়েড করতে পারি। বাট আমরা দেখতে পাচ্ছি যে সামনে ঝড় আসতেছে বা সামনে ঝড় হচ্ছে, বড় কোনো টাইফুন, সাইক্লোন, এরকম কিছু হলে আমরা সেটা ট্র্যাক করি। সো আমরা সেই অনুযায়ী আমরা হয়তো আমাদের রুট ডেভিয়েট করি, আমরা স্লো ডাউন করি, স্পিড স্লো করি। তো এইভাবে অনেকভাবে আর কি এটা অ্যাভয়েড করা হয় এখন। সো টেকনোলজি থাকার কারণে এখন অনেক কিছুই ইজি। এর সাথে একটু বিষয় জানার আছে, সেটা হচ্ছে যে একটা আপনি তো কন্টেন্টে দেখানি যে সমুদ্র উত্তাল কিংবা একটা খারাপ পরিস্থিতি এরকম তৈরি হচ্ছে, কিন্তু এমন কি কোনো মুহূর্তে তৈরি হয়েছে যে দেখাতেই পারছেন না আসলে, মানে সিচুয়েশনটা এত ব্যাড?
এইরকম পরিস্থিতি হয়েছে বেশ কয়েকবার। এটা স্পেশালি হচ্ছে রাতের দিকে। রাতে তো ওইভাবে সব কিছু দেখানো সম্ভব না। আমি যতটুকু দেখাই হয়তো জাস্ট সামান্য কিছু ফুটেজ, বাট দেখা যাচ্ছে 2-3 দিন 7 দিন যাবৎ ওয়েদার রাফ। এখন আমি 7 দিন রাফ ওয়েদার তো দেখাচ্ছি না, আমি হয়তো 5 মিনিট, হায়েস্ট 5 মিনিটের একটা ভিডিও দেখাচ্ছি, বাট এগুলো কন্টিনিউয়াসলি আমরা প্রতিদিন দেখছি। মানে ওই যে আবারও একই কথা যে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এই লাইফটাই আমরা অভ্যস্ত হয়ে গেছি। যেমন আমি যদি আমার কথা বলি, আমি প্লেন জার্নি খুব ভয় পাই অনেস্টলি। মানে আমি যখন প্লেন টেক অফ করে আর যখন ল্যান্ড করে, আমি যে কি পরিমাণ দোয়া পড়ি, ইউ হ্যাভ নো আইডিয়া। তো যেমন আমার কাছে এটা ভয় লাগে, বাট আমি যখন আমার ছোট ভাই আছে পাইলট, তো ওর সাথে আমি যখন আলোচনা করছি, ও বললে যে ভাই দিস ইজ দ্য সেফেস্ট জার্নি অন আর্থ, মানে প্লেন জার্নি এতটাই সেফ। কিন্তু আমার কাছে এটা ভয় লাগে। অন দ্য আদার হ্যান্ড আমার কাছে জাহাজ মনে হয় আচ্ছা ইটস নাথিং, একটু ঝড় ঝাপটা এগুলো কোনো ব্যাপার না। সো এটা মেন টু মেন ভ্যারি করে এইভাবেই আর কি। ভাই সমুদ্রের তো আসলে অনেক বৈচিত্র্যতাও আছে। আমরা মনে হয় সমুদ্রের বৈচিত্র্যতাই বেশি, বৈরিতার চেয়েও সৌন্দর্যের জায়গাটা। কোন সৌন্দর্যের জায়গাটা খুব মুগ্ধ করে ফেলেছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সৌন্দর্যের জায়গা আমার দেখা, মানে সব থেকে সুন্দর আমি যদি বলি, আমার দেখা হচ্ছে সাউথ আটলান্টিক ওশান। আমি ওখানে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখছি, যেটা অবভিয়াসলি মানে সাধারণ মানুষের পক্ষে দেখা সম্ভব না ওইভাবে। যেমন সানসেটের সময় বা সানরাইজের সময় রংধনু এমন হয়েছে যে আমরা রংধনুর মাঝখান দিয়ে জাহাজ নিয়ে যাচ্ছি। তো এগুলো আসলে মানে হেভেনলি, এগুলো আপনি সামনে না দেখলে আপনার বিশ্বাস হবে না যে এত সুন্দর। এবং এটা দেখার পরে আপনার মনে হবে যে আমাদের সৃষ্টিকর্তার প্রতি আমাদের শুকরিয়া আদায় করা উচিত। বৈচিত্র্যতা সব থেকে যেটা সুন্দর লাগে সেটা হচ্ছে যে, যেটা আমি বললাম, সূর্যাস্তের একটা সময়, সূর্যোদয়ের সময়টা, বৃষ্টির সময় দেখা যাচ্ছে একপাশে বৃষ্টি হচ্ছে, একপাশে রোদ, বা একপাশে প্রচণ্ড মেঘলা আবার অন্য পাশে রোদ। তো এই বিষয়গুলো আমি চেষ্টা করি আমার ভিডিওর মধ্যে দেখানোর। এটা তো আসলে এক্সপ্লেন করাটা ডিফিকাল্ট যে কতটা সুন্দর। তারপর আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি দেখাই এবং সাধারণ মানুষ সেটা দেখে তো আপনি জানেন রেসপন্স করে সবাই, অনেকেই। একদমই। কন্টেন্ট তৈরি করবেন, এই ভাবনাটা আসলে কবে থেকে মাথায় আসে? আচ্ছা, এই ভাবনাটা এসছে হচ্ছে 2021 সালে। আমরা তখন সিঙ্গাপুর থেকে ভেনেজুয়েলার দিকে যাচ্ছিলাম। তো আমরা যখন সাউথ আটলান্টিকে পৌঁছাই, সাডেনলি সেখানে ওয়েদার রাফ হয়, ঝড় শুরু হয়। তো তখন আমি আমার পার্সোনাল যে ফেসবুক আইডি ছিল, সেখানে ছোট্ট একটা 3 মিনিটের একটা ভিডিও ক্লিপ আমি আপলোড করছিলাম, যে সবাই প্রশ্ন করে যে আচ্ছা সমুদ্রে ঝড় হলে কি হয়, সমুদ্রে ঝড় হলে কি হয়। আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি এই যে আমি এখন সমুদ্রে, আর এখন ঝড় হচ্ছে, বাইরে এই অবস্থা, কিছু হয়নি, আমি ঠিকঠাক আছি। জাস্ট এইটুকুই আমি সেখানে আপলোড দিই। দেন সেখানে হিউজ রেসপন্স আসে, মিলিয়নস ভিউ। তখন তো আমি আসলে বুঝে উঠতে পারি নাই যে মানে মানুষের এত ইন্টারেস্ট এই বিষয়টার প্রতি। তারপরে তখন আমার ফিল হলো আচ্ছা তাহলে মানে আমার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের যে প্রশ্ন, মানে আমরা যখন জাহাজ থেকে ফিরি তখন বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো আমি প্রথম থেকে চেষ্টা করছি আচ্ছা সেই প্রশ্নের উত্তরগুলো আমি দেই ভিডিওর মধ্যে, প্লাস আমি আশেপাশে কি হচ্ছে, জাহাজে কি হয় না হয়, ছোট ছোট কিছু বিষয় আমি দেখানোর চেষ্টা করছি। তো আমি বাংলাদেশে প্রথম ছিলাম যে বাংলা ভাষায় সি লাইফ থেকে এই ধরনের ভিডিও ফেসবুকে আপলোড করছি। তো সেই কারণে জাস্ট বুম, মানে খুব অল্প সময়ে প্রচুর মানুষ এঙ্গেজ হয় আমার। ওখানে তো একটু নেটওয়ার্কেরও দুর্বলতার ব্যাপার থাকে, সেক্ষেত্রে কন্টেন্ট আপলোডের ক্ষেত্রে কি করেন? আচ্ছা, আপলোডের ক্ষেত্রে অনেক স্ট্র্যাটেজি মেনটেন করতে হয় আমাদের। আমরা যখন ওপেন সিতে থাকি তখন স্যাটেলাইট ইন্টারনেট আছে, তো এটা লিমিটেড। এখন এই লিমিটেশনের মধ্যে যতটুকু দেয়া যায়, যেমন আমি চাইলে একটা 20 মিনিটের ভিডিও আপলোড করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। সো হয়তো আমি রিল দিচ্ছি 1 মিনিট বা 3 মিনিট, হাইয়েস্ট গেলে 4 মিনিট বা 5 মিনিট, এর বেশি ভিডিও আপলোড করা সম্ভব না। তো স্যাটেলাইট ইন্টারনেটে অনেক সময় এভাবে করি। আবার যখন কোনো দেশের আশেপাশে যাই, আমার কাছে রোমিং সিম থাকে, রোমিং ইউজ করি, বা কোনো বন্দরে গেলে সেখানে যদি আমি কোনো সিম পাই সেটা ইউজ করে অনেক সময় অ্যাডভান্স আপলোড দিয়ে রাখি।
তো এইভাবে বিভিন্নভাবে ম্যানেজ করতে হয়, একটু ডিফিকাল্ট বাট ম্যানেজেবল। আমরা তো অনেক কন্টেন্ট দেখেছি, একটা মহামূল্যবান পাখিও এসেছিল আপনার ওখানে, এইটা নিয়ে কিন্তু অনেক কৌতূহল ছিল। আসলে এই পাখির গল্পটা একটু আমরা শুনতে আচ্ছা, চাই। পাখির গল্প হচ্ছে, ওইটা ছিল রেসিং পিজন, কবুতর। তো নর্মালি কি হয় যে রেসিং পিজন, ওদের তো রেস হয়, এক দেশ থেকে আরেক দেশে তারা উড়ে যায়। তো এইটা ডিফারেন্ট একটা গেম। তো আমি ওইদিকে না যাই, তো অনেক সময় কি হয়, অনেক রেসিং পিজন ওরা রাস্তা হারিয়ে ফেলে, দেন হয়তো ডিস্ট্র্যাক্ট হয়ে অন্য কোথাও যায়। তো আমরা চায়নার দিকে যাচ্ছিলাম, সাডেনলি দেখলাম যে একটা রেসিং পিজন আমার জাহাজে। এর আগেও আমি দেখছি এরকম। তো পরে আমি দেখলাম যে তার পায়ে 2টা ব্যান্ড লাগানো আছে, ওইটা হচ্ছে আইডেন্টিফিকেশন মার্ক। তো আমি একটু স্টাডি করলাম যে আসলে কি হয় এদের। পরে মোটামুটি বুঝলাম যে রেসিং যে পিজন, এরা যথেষ্ট ভ্যালুয়েবল, এরা ভেরি ওয়েল ট্রেন্ড। তো আমি জানি না ওটার ভ্যালু কত ছিল, বাট আমি ভিডিওতে বলছিলাম যে একটা রেসিং পিজন যেটার নাম হচ্ছে নিউ কিম, যেটা বাংলাদেশি টাকায় মোটামুটি 22 কোটি টাকায় সেল হয়েছিল। তো ওইটা ডিফারেন্ট একটা ওয়ার্ল্ড। তো আমাদের সাথে ও ছিল মোটামুটি 10 দিন মতো ছিল জাহাজে। আমরা তাকে তার থাকার জায়গা দিছিলাম, দেন তার জন্য খাবারের ব্যবস্থা করছিলাম। তারপর আমরা যখন তাইওয়ানের কাছাকাছি আসি চায়না থেকে সেল করে, ওই সময় সাডেনলি দেখলাম যে সে উড়ে গেছে। তো আমার ধারণা হয়তো সে বুঝতে পারছে তার লোকেশন, বা সামহাও সে হয়তো, যেহেতু তারা ট্রেন্ড। তো এই হচ্ছে স্টোরি ছিল, জাস্ট আমাদের জাহাজে ছিল 8-10 দিন, আমরা তাকে রাখছি, আমরা তাকে খাওয়াইছি, চল। মারুফ ভাই, পৃথিবীর অন্য প্রান্তে থাকলেও আপনি বাংলাদেশের যে কোনো খারাপ কিংবা ভালো পরিস্থিতিতে আপনি চলে আসতে পারবেন, কিন্তু যখন সমুদ্রের মধ্যে আপনি, তখন আসলে এই ধরনের মেসেজ পৌঁছানো বা হচ্ছে খুব দ্রুত চলে আসা, সেটা তো আসলে খুব মুশকিল বলে মনে হয়। আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিই। আমার বাবা যেদিন মারা যায়, ডিসেম্বরের 17 তারিখে, আমি দেশে ফিরছিলাম ফেব্রুয়ারির 6 তারিখে। আমি তখন সমুদ্রের মাঝখানে ছিলাম। সো দিস ওয়াজ দ্য সিচুয়েশন। অনেক সময় চাইলেও কোনো কিছু করা সম্ভব না। এইটুকু আমাদেরকে মেনে লাইফে এই বিষয়গুলো অ্যাকসেপ্ট করে তারপরে এই পেশায় যেতে হবে। সো এগুলো হচ্ছে ডিফিকাল্টিজ। আমরা চাইলে হুটহাট করে ফিরতে পারবো না, এটা সম্ভব না। এমন কোনো গল্প আছে যে খুব মিস করেন বা ভীষণ মন খারাপ করে দেয়, কিন্তু হয়ে উঠছে না, আসলে পারছি না, এরকম কোনো একটা কিছু যদি? আমি ইমোশনালি খুবই স্ট্রং। প্রথম কথা হচ্ছে এটা। হ্যাঁ, আমি সব থেকে মিস করি বিভিন্ন অকেশনে। আমার তো এখন একটা ছোট বাচ্চা আছে, 14 মাস বয়স ওর। সো এইবার গত 2টা ঈদ গেল, আমার মোটামুটি খারাপ লাগছে আর কি, যে দেশে থাকতে পারলে খুব ভালো লাগতো। সো থিংস আর ডিফারেন্ট নাও। এখন মানে ওকে রেখে যাওয়াটা আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল, বাট এন্ড অফ দ্য ডে কিছু করার নাই। দিস ইজ মাই প্রফেশন, সো অ্যাকসেপ্ট করতে হবে। এই প্রফেশনটা মনে হয় পৃথিবীর অন্যতম একটা স্যাক্রিফাইসের জায়গা, কিন্তু ভালো লাগার জায়গা ওইটা। এই যে আমি দেশে আসার পরে এখন আমি 24/7 সময় দিচ্ছি ফ্যামিলিতে, এটাই ভালো লাগার জায়গা। এই যে এক দেশ থেকে আরেক দেশে চলে যান, ভিসার একটা জটিলতার কি কোনো ব্যাপার আছে? আপনার বোধহয় ভিসা জটিলতার একটা ভিডিও আমরা দেখেছি। হ্যাঁ, আমাদের বাংলাদেশিদের জন্য বেশ কিছু জায়গায় ভিসা ইস্যু হয়। যেমন আমি আসার সময় এটা হয়েছে, সিঙ্গাপুর থেকে আমি সাইন অফ করতে যাচ্ছিলাম। তো আমার সাথে মিয়ানমার ক্রু ছিল, ইন্দোনেশিয়ান ছিল, চাইনিজ ছিল। ওদের ভিসা প্রয়োজন নাই, ওরা হচ্ছে ওকে টু বোর্ড দিয়ে খুব ইজিলি সিঙ্গাপুরে নেমে ওখান থেকে দেশে ফিরতে পারবে। বাট আমার জন্য অ্যাজ আ বাংলাদেশি আই নিড ভিসা। সো আমার জন্য ভিসা ম্যান্ডেটারি, অনলাইনে সেটা অ্যাপ্লাই করতে হবে। ভিসা হলে তারপরে আমি সিঙ্গাপুরে ঢুকতে পারবো এবং সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ব্যাক করতে পারবো। তো বাংলাদেশিদের জন্য বেশ অনেক জায়গায় এ ধরনের রেস্ট্রিকশনস আছে। আপনি হয়তো জানেন যে দুবাইয়ের ভিসা এখন পর্যন্ত বন্ধ আমাদের, মানে বাংলাদেশি সিমেনদের জন্য। তো আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয় এই ভিসা সমস্যা হওয়ার কারণে। যেটা হয় যে আমাদের জব মার্কেটটা আরও ছোট হয়ে আসে। সিম্পলি যখন দেখবে যে একটা বাংলাদেশির ভিসা নিয়ে এত সমস্যা, ওরা বাংলাদেশি না নিয়ে অন্য কোনো দেশ থেকে নেবে। সিম্পল। এটা শিপ ওনার বা ম্যানেজমেন্ট
তাদের কাছে মানে এটা এটা খুবই নর্মাল, এটাই হওয়ার কথা। আপনি এত হ্যাসেল নিয়ে তারা তো আপনাকে হায়ার করবে না, এটাই স্বাভাবিক। যেখানে ইজি হবে সেখান থেকে নেবে। ওয়ার্ল্ডে এমন অনেক বন্দর আছে যেখানে শুধুমাত্র বাংলাদেশি হওয়ার কারণে আপনাকে নামতে দেওয়া হবে না। এটা এই ডিসক্রিমিনেশনগুলো এগুলো হয়, এগুলো আসলে এগুলো আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে হ্যাঁ কিছু সমস্যা আছে, জটিলতা আছে, আমরা সেইভাবে সম্পর্কগুলো মেনটেন করতে পারিনি। প্লাস আমরা যারা জনগণ আমাদেরও কিছু সমস্যা আছে, আমরা দেশের বাইরে যে বিভিন্ন ধরনের অবৈধ কাজে লিপ্ত হয়েছি, ক্রাইম করছি, যার কারণে যেমন অনেক বাংলাদেশি তারা জাহাজ থেকে পালিয়েছে আর কি, যে পালিয়েছে, ডেজার্শন যেটা হয়। তো যখন যে দেশে যায় তখন সেই দেশে বাংলাদেশিদের ওপরে একটা অন্যভাবে একটা রেস্ট্রিকশন দেয়া হয়। সো এই নানান ধরনের সমস্যার কারণে আমাদের এই বাংলাদেশি আমরা প্রবলেম ফেস করি। যুদ্ধ চলাকালীন সময় যেসব এরিয়াতে আপনারা ঢুকে পড়েন, যেসব এরিয়াতে বিশেষ করে যুদ্ধ চলে, ওই সময়ের সিচুয়েশনটা আপনাদের জন্য কেমন থাকে? কখনো মুখোমুখি হয়েছেন কি? ওই সময় সব থেকে ক্রিটিক্যাল সিচুয়েশন হচ্ছে জিপিএস জ্যামিং। যখন জিপিএস জ্যাম হয় তখন আমাদের মোটামুটি জাহাজের সমস্ত ইকুইপমেন্ট কোনোটাই আর ঠিকঠাকভাবে কাজ করে না, কারণ আমাদের যে পজিশন সেটা আমরা জানি না। তো যখন এইরকম জিপিএস জ্যাম হয় তখন আমাদেরকে ফেরত যেতে হয় সে অনেক বছর আগে যে মানে যখন জিপিএস ছিল না, যখন প্রযুক্তি ছিল না, তখন যেভাবে জাহাজ চালানো হতো তখন আবার সেই প্রসেসে ফেরত যেতে হয়। হয়তো ভিজুয়াল বেয়ারিং কোনো কিছু দেখে বেয়ারিং নিয়ে, তারপরে সূর্য দেখে, তারা দেখে, তো সেলেশিয়াল নেভিগেশন। তো এই ধরনের যেমন আমি রাশিয়া গেছিলাম, তো সেখানে রাশিয়ায় যাওয়ার পরে রাশিয়ায় হচ্ছে জিপিএস জ্যাম। জিপিএস বিলংস টু ইউএসএ, আর জিপিএসের সিমিলার যেটা গ্লোনাস আছে সেটা হচ্ছে রাশিয়ার। সো আমরা যখন রাশিয়া যাব তখন জিপিএসে সমস্যা করতে পারে, বাট গ্লোনাস আমাদেরকে সাপোর্ট দিবে। আবার এদিকে চাইনিজদের আছে হচ্ছে বাইডু, এটা হচ্ছে ওদের সিস্টেম, মানে ওদের স্যাটেলাইট। সো ইউএসের স্যাটেলাইট আলাদা, রাশিয়ার স্যাটেলাইট আলাদা, চাইনিজদের স্যাটেলাইট আলাদা। আমাদের জাহাজে যেটা ছিল চাইনিজদেরও ছিল, এদিকে রাশিয়ান ছিল, এদিকে ইউএসএর ছিল। সো আমরা যখন রাশিয়ায় গেছি তখন গ্লোনাস আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। তারপরে মানে যেখানে জিপিএস প্রবলেম সেখানে অন্যান্য গ্লোনাস বা বাইডু আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। বাট যখন কোনো কিছুই কাজ করে না এটা খুব ডিফিকাল্ট। যেমন রিসেন্টলি পার্সিয়ান গালফে হয়েছে, এটা আমি দেখলাম এই যে গত 2-3 দিনের মধ্যে জিপিএস জ্যাম। সো জিপিএস জ্যাম হয়ে গেলে খুব ডিফিকাল্ট। আমরা তো যারা নতুন সিফেয়ারার, আমরা ট্রেডিশনাল যে ওয়ে ছিল অনেক বছর আগের যে পদ্ধতি, আমরা কিন্তু অভ্যস্ত না এখানে, বিকজ আমরা সবসময় টেকনোলজি দেখে আসছি। জাহাজে দেখা যাচ্ছে 3টা জিপিএস, একটা ফেল করলে আরেকটা, একটা ফেল করলে আরেকটা, মানে আমাদের ব্যাকআপ আছে। বাট এখন সব মানে সাডেনলি যদি যুদ্ধের কারণে সব ব্লাইন্ড হয়ে যায় একসাথে, আমাদের জন্য এটা খুব টাফ। এটা হয়তো যারা ওল্ড সিফেয়ারার আছেন, আমাদের আগের জেনারেশন যারা সিনিয়ররা আছেন, ওনাদের জন্য ইজি, বাট আমাদের জন্য এটা খুব ডিফিকাল্ট। যখন শোনেন যে পাশের একটা জাহাজ বা দূরত্বে একটা জাহাজ ডাকাতের কবলে পড়েছে বা হাইজ্যাক করেছে, ওই সময় আসলে পরিস্থিতিটা কেমন হয় জাহাজের মধ্যে? ওই সময় অবশ্যই প্যানিকড সিচুয়েশন। প্রথম কথা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে আমাদের মাধ্যমে কোনো হেল্প করার ওয়ে আছে কিনা। কেউ যদি কোনো সমস্যার মধ্যে থাকে, যদি কোনো ওয়ে থাকে হেল্প করার, হয়তো আমরা সেই ইনফরমেশনটা পাস করতে পারি, বা কোনো একটা ওয়েতে যদি হেল্প করা যায় তো গেল। আদারওয়াইজ যদি না করা মানে কোনো কিছু না করা থাকে তাহলে আমাদের সেফটির ব্যাপারে আমাদেরকে ভাবতে হবে। সো আমাদের সেফ ডিস্টেন্সে যাওয়া, বা তখন ডিপেন্ডস অন সিচুয়েশন। যেমন এইবার সিঙ্গাপুরে থাকতে একটা জাহাজে রবারি হয়, এমন না যে জাহাজ হাইজ্যাক করে নিয়ে গেছে, ব্যাপারটা তা না। ওটা ছিল মালয়েশিয়ান আর ইন্দোনেশিয়ান একটা ডাকাত দল, মোটামুটি 10 জনের একটা টিম ছিল, তারা জাহাজে উঠছিল। তারা জাহাজে উঠে অস্ত্রের মুখে জিম্মি করে ইনস্ট্যান্ট যা যা পাইছে সব নিয়ে গেছে, আর জাহাজে 3 জন গুরুতর আহত হয়েছিল ওদের সাথে ফাইট করতে যায় আর কি। তো এই পরিস্থিতি আমাদের জাহাজ থেকে মাত্র 3 নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটছিল, এবং এটা ওরা রাত্রে 3টার সময় জাহাজে উঠছিল, সকাল 6টা বা 6:30টার দিকে নেমে গেছিল। এই 3 ঘন্টার মধ্যে যা হওয়ার হয়েছে,
বাট দে ওয়ার অ্যাকচুয়ালি ভেরি ক্লেভার। ওরা জাহাজে উঠে প্রথমেই যত কমিউনিকেশনের ইকুইপমেন্ট আছে সবগুলো নষ্ট করে দিয়েছিল, তার টার্গেটে দিয়েছিল। সো এই 3 ঘন্টা কি হয়েছে আমরা কেউ জানি না। ওরা নেমে যাওয়ার পরে তখন জাহাজ থেকে আশেপাশে জানানো হয় সবাইকে, তারপরে রেস্কিউ বোট আসে, দেন হসপিটালে। সবচেয়ে নিয়ে গেছে। ভয়ঙ্কর এরিয়া কোনটা বা আপনাদের জন্য? সব থেকে ভয়ঙ্কর সোমালিয়ান তো অবশ্যই আছে, এটা সবাই জানে অ্যাবাউট সোমালিয়ান পাইরেটস। তারপর গালফ অফ গিনি আছে, এটা খুবই ভয়ঙ্কর জায়গা, অনেকেই জানে না এই নামগুলো। গালফ অফ গিনি ইদানিং আরও বেশি ভয়ঙ্কর, আপনি শুনলে অবাক হবেন, এই সিঙ্গাপুর মালাক্কা স্টেট, মানে মালয়েশিয়া সিঙ্গাপুরের আশেপাশে। মানে আমরা যে মালাক্কা প্রণালীর নাম শুনেছি জি, ওইটাই। এখানে আপনার দেখলে মনে হবে না, এখানে তো প্রচুর জাহাজ যাতায়াত করে সিঙ্গাপুর মালাক্কা স্ট্রেট দিয়ে। এইটা ইস্ট আর ওয়েস্টের কানেক্টিং পয়েন্ট। সো এখানে এত জাহাজ যাতায়াত করে, বাট প্রায় দিনই এখানে রবারির ঘটনা ঘটে। ইদানিং অনেক বেশি ঘটতেছে। এটা বেসিক্যালি ইন্দোনেশিয়ান পাইরেটসদের ওখানে টিম কাজ করে। একটা জাহাজ আসলে 1 মাসের একটা যাত্রা করার পরিকল্পনার আগে কি পরিমাণ ফুয়েল নিয়ে নেয় বা ফুডস নিয়ে নেয়, এটা নিয়ে কিন্তু আমাদের আসলে কৌতূহল কাজ করে। একটু যদি ব্যাখ্যা করে বলতে। এইটা ডিপেন্ড করে ভয়েজের ওপরে, আমরা কোথায় থেকে কোথায় যাচ্ছি। তো খাবার নর্মালি যদি 1 মাসের আমাদের ভয়েজ হয়, সেক্ষেত্রে আমরা 2 মাসের খাবার নিব। আর ফিউলটাও ওই রকমই, যদি দেখি যে আমাদের হয়তো 20 দিন সেল করতে হবে, তো সেই হিসাব করে যতটুকু প্রয়োজন হয় তার থেকে সবসময় এক্সট্রা নেওয়া হয়। মাছ ধরা হয়েছে কখনো? আমার ধৈর্য একটু কম, আমি খুব বেশি সময় ধৈর্য ধরে থাকতে পারিনি। বাট আমি দেখছি আমাদের জাহাজে অনেকেই আছে, তারা যখনই ফ্রি থাকে সারাদিন মাছ ধরতেছে। এটা একরকম শখ, সময়টা কাটে ভালো। আপনার সাথে আসলে 2 ঘন্টা আড্ডা দিতে পারলে আমার ভালো লাগতো এবং আমি অনেক সমৃদ্ধ হতাম, যেহেতু সময় কম। আপনার এক লাইন গানের মধ্যে থেকে আমরা আজকের মতো শেষ করব। আপনি ভীষণ ভালো গান করেন। ধন্যবাদ। ভীষণ ভালো কিনা জানি না, এটা আমার শখ। আমি শুরুর দিকে একটু গান টান করতাম, এখন একটু কম, এখন করা হয় না। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া। ও রে নীল দরিয়া। থ্যাংক ইউ। আপনার মতোই মানে মিষ্টি, যেমন মিষ্টি মানুষ, মিষ্টি গলা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে সমুদ্র থেকে ফিরে এসে আবার নতুন কোনো গল্প আমরা নিশ্চয়ই। ভালো থাকবেন। ভালো।